দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের বাংলা বিষয়ের এবছরে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারা অবশ্যই ভিডিওটি দেখবে। তোমাদের এবছর নতুন সেমিস্টার সিস্টেম পরীক্ষা হতে চলেছে। আর তোমাদের প্রথম পাঠ্য গল্পটি হলো পুঁই মাছা। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো দেখতে থাকো। পুঁই মাছা গল্পটি কার লেখা? প্রথমে দেখেন, পুঁই মাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাধারে গল্পকার, উপন্যাসিক এবং প্রাবন্ধিক ছিলেন। তিনি বিভিন্ন অনেক গল্প লেখেন এবং তার বিখ্যাত একটি উপন্যাসের নাম হলো পথের পাঁচালী। আর এই যে পুঁই মাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘ মল্লার গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে বা গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে? মেঘ মল্লার। আর এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকা। কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। দেখো, শুরু করা যাক গল্পটা। সহেহরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি, যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। এই যে সহেহরি চাটুর্যে গল্পের একটা প্রধান চরিত্র। এই গল্পের প্রধান চরিত্র হলো খেন্তির পাশাপাশি সহেহরিও একটি গল্পের অন্যতম চরিত্র। খেন্তির বাবা সহেহরি চাটুর্যে কি বললেন? উঠানে পা দিয়ে, মানে বাড়ির উঠোনে পা দিয়ে তার স্ত্রীকে বললেন একটা ঘটি বা বাটি দিতে। যে তারক্ষুড়ো নামে একজন, তারক্ষুড়ো কী করেছে? গাছ কেটেছে, একটু ভালো রস আনে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, সহেহরি চাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বলিলেন, স্ত্রীকে কি বললেন? একটা বড় বাটি কি ঘটি, যা হয় কিছু দাও। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনে। তাহলে সহেহরি চাটুর্যে কোথা থেকে রস আনতে চেয়েছেন? কেন ঘটি বা বাটি চেয়েছেন? যে তারক্ষুড়ো গাছ কেটেছেন, তারক্ষুড়ো খেজুর গাছ কেটেছে, সেখান থেকে রস নিয়ে আসবেন, তাই তার স্ত্রীর কাছে একটা ঘটি বা বাটি চেয়েছিলেন। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া নিলেন। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের স্ত্রী তখন, এই যে সহেহরির স্ত্রী অন্নপূর্ণা তখন কি করছিলেন? খড়ের রান্নাঘরের দাওয়ায়, মানে বারান্দায় বসেছিলেন। তাহলে অন্নপূর্ণা কোথায় বসেছিলেন? খড়ের রান্নাঘরের দাওয়ায়। আর তখন কোন কাল চলছে? কোন ঋতু? শীতকাল চলছে। শীতকালে সকালবেলা তিনি কি করছিলেন? নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে, এই যে অন্নপূর্ণার স্বামীকে দেখে কি করলেন? গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না। এখানে প্রশ্ন হতে পারে তোমাদের, বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না কোন বিষয়ে? এই যে সহেহরি যে ঘটি বা বাটি চেয়েছে রস নিয়ে আসার জন্য, সে বিষয়ে অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না। এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহেহরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে? বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? সহেহরি তার স্ত্রী অন্নপূর্ণাকে বলছে, কি হলো বসে যে রইলে? আমি যে ঘটি বা বাটি চাচ্ছি রস আনার জন্য, তুমি তো দেওয়ার, তোমার তো কোনো তাগিদ নেই, তুমি বসে রয়েছো। আর সহেহরি এটাও বলছে যে খেন্তি, তার মেয়ের নাম খেন্তি আর টেন্তি বলছে, তার মেয়েরাও বাড়িতে কেউ ছিল না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত স্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? এই যে সহেহরি কি বললেন? বোতলটি সরিয়ে রেখে অনেকক্ষণ স্বামীর দিকে তাকিয়ে রইলেন এবং শেষে শান্ত স্বরে বললেন যে, তুমি কি ঠাউরেছ বলতে পারো? মানে তুমি মনে মনে কি ভাবছো, কি অনুমান করছো? যে আমি তোমাকে ঘটি বা বাটি এনে দেব, এটা ভাবছো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহেহরির মনে ভীতির সঞ্চার হইল। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, সহেহরির
সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। সহায়রীর মনে ভীতির বা ভয়ের কারণ কি? ভয়ের কারণ হলো তার স্ত্রী অন্নপূর্ণা অতিরিক্ত শান্ত হয়ে গেছে, অতিরিক্ত শান্ত। অন্নপূর্ণা তার এই কথার অর্থ হলো অন্নপূর্ণা যখন অতিরিক্ত শান্ত হয় তখন তিনি রাগ করেন। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না, বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। অন্নপূর্ণা তার স্বামী সহায়হরির যে সহায়হরি বলছে রস নিয়ে আসবে, এই ব্যাপারটা অন্নপূর্ণার কাছে ন্যাকামি মনে হচ্ছে, রঙ্গ মনে হচ্ছে, রঙ্গ তামাশা। তাই বলছে, ন্যাকামি বা রঙ্গ তামাশা করো না, করতে হলে অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো, কি খোঁজ রাখো? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? সহায়রী গায়ে কি গুজব রটেছে জানো? সহায়রীকে অন্নপূর্ণা বলছে, যার ঘরে বিবাহযোগ্যা মেয়ে রয়েছে তার বাবা কি করে ওই যে রস খেয়ে বেড়ায়, অন্যের বাড়ি থেকে রস আর মাছ ধরে বেড়ায়, এটা তার বাবাকে শোভা দেয় না। তাই সহায়রীর উপর অন্নপূর্ণা রেগে রয়েছে। আর পাড়াতে, তাদের পাড়াতে এটা রটাচ্ছে যে পাড়ার মধ্যে কি গুজব উঠেছে জানো? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কেন, কি গুজব? কথাটি কে বলেছিল? সহায়রী। কাকে বলেছিল? তার স্ত্রী অন্নপূর্ণাকে। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে গুজব রটিয়েছিল কোথার থেকে বা কাদের বাড়ি থেকে? চৌধুরীদের বাড়ি থেকে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। এই যে সহায়রী কী করে? সহায়রী হলো ভবঘুরে মানুষ। সে সারাদিন সংসারের প্রতি ধ্যান না দিয়ে, সংসারের দায়িত্ব কর্তব্য পালন ঠিকঠাক মতো পালন না করে, সে বাগদি আর দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়। সে একজন ব্রাহ্মণ হয়ে বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে এই যে পাড়াতে থাকে, যে পাড়া, সেই পাড়ার অন্যান্য ব্রাহ্মণরা তাকে এক ঘরে করে দেবে। ভদ্রলোকের পাড়ায় থাকা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। বলছে এই যে ভদ্রলোকের সমাজে থাকতে হলে সমাজের যে একটা নিয়মকানুন আছে সেটা মেনে চলতে হয়। আর এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, সহায়রী কোথায় ঘুরে বেড়ায়? বাগদি দুলে পাড়ায়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব কথা হয়েছে। তাহলে এই যে অন্নপূর্ণা কি বললেন? সহায়হরিকে আবার বললেন যে তোমাকে এক ঘরে করে দিবে। কাল চণ্ডীমণ্ডপে, চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এ কথা উঠেছিল যে তোমাকে এক ঘরে করে দেওয়া হবে, কারণ তুমি সমাজের নিয়মকানুন মানছো না, তুমি বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, এবং তোমার মেয়ের বিবাহযোগ্যা মেয়ে ঘরে আছে, তাকে বিয়ে দেওয়ার তোমার কোনো চিন্তা নেই। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্ন করা মেয়ে, গায়ে কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এই যে সহায়রীকে এক ঘরে করে দিবে বা ভদ্রলোকের সমাজে থাকতে দেবে না, তার আরেকটা কারণ রয়েছে। কারণ কি? যে মেয়ের একবার আশীর্বাদ হয়ে গেছে, সেই মেয়ের যদি বিয়ে না হয় তাকে কি বলা হয়? ও নাকি উচ্ছুগ্ন করা মেয়ে। উচ্ছুগ্ন কথার অর্থ হলো উৎসর্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি, এ জানি কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও মানে সবাই তাকে এক ঘরে করে দিয়েছে, এবার শুধু বাকি রয়েছে কালীময় ঠাকুর। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? এই যে অন্নপূর্ণার কথাগুলো সহায়রী যেন তাচ্ছিল্য করছে, অবহেলা করছে,
ভালো অন্নপূর্ণার কথাগুলো সহায়রী মানে কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। তাই বলছে অন্নপূর্ণা বলছে সহায়রীকে যে তুমি কি এই পাড়ার মাথা, তুমি কি কোনো পাড়ার মাথা, তুমি পাড়ার মাথা যে তোমাকে এক ঘরে করতে পারবে না? তোমার মতো সামান্য মানুষকে যখন ইচ্ছে তখন এক ঘরে করে দিতে পারবে। আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? মানে এই যে অন্নপূর্ণা তার স্বামীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তার মেয়ে, বড় মেয়ে খেন্তির বয়স 15 বছর হয়ে গেছে, আর বাইরে পাড়ার মধ্যে যদি সে কমিয়ে বলে তাহলে কি চলবে? লোকের চোখ নেই, পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? এই যে অন্নপূর্ণা সহায়রীকে মেয়ের বিবাহের বয়সের বিষয়টি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। বলছে যে অন্নপূর্ণা সহায়রীকে বলছে, না বিয়ে দেওয়ার গা, মানে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা তোমার নেই। আর অন্নপূর্ণা এও বলছে সহায়রীকে যে আমি পাত্র দেখতে যাব। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কি করলেন? সহায়রী এটা অনুভব করতে পারলেন যে তিনি যতক্ষণ তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকবেন সশরীরে, ততক্ষণ তার স্ত্রীর মুখ বন্ধ হবে না, ততক্ষণ তিনি মানে কথা বলতেই থাকবেন তাকে। তাই তিনি কি করলেন? নিজের থেকে একটা কাঁসার বাটি নিয়ে খিড়কির দরজার দিকে চলে গেলেন। কিন্তু খিড়কির দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও মানে এই যে সহায়রী যখন স্ত্রীর সামনে থেকে চলে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে সে দরজার সামনে কাকে দেখতে পেলেন? খেন্তিকে দেখতে পেলেন এবং খেন্তির হাতে কোনো একটা বস্তু দেখতে পেলেন। চোদ্দ 15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। এই যে খেন্তি যখন আসলো, খেন্তির হাতে কী ছিল? খেন্তির বয়স এখানে বলা হচ্ছে 14-15 বছর। তার হাতে কয়েকটি পুঁই ডাঁটা ছিল, মানে পুঁই শাকের ডাঁটা ছিল। পুঁই শাক ডাঁটাগুলি কেমন? এখানে প্রশ্ন থাকতে পারে, পুঁই শাকের ডাঁটাগুলি কেমন? মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঞ্জাল তুলিয়া দিতেছিল। এই যে পুঁই ডাঁটাগুলো খেন্তি যেখান থেকে নিয়ে এসেছে, যাদের বাড়ি থেকে নিয়ে এসেছে, তাদের বাড়িতে যে জঙ্গল হয়ে আছে পুঁই ডাঁটাগুলো, সেগুলো হয়তো উপড়াইয়া ফেলিয়া দিয়েছে, সেগুলো হয়তো উঠিয়ে দিয়েছে, সেগুলোই খেন্তি কুড়িয়ে নিয়ে এসেছে। ছোট্ট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। এই যে ছোট মেয়ে দুটির, খেন্তির সাথে যে ছোট মেয়ে দুটি ছিল, তাদের একজনের হাত কী ছিল? খালি। এখানে প্রশ্ন হতেই পারে, ছোট মেয়ে দুটির একজনের হাতে কী ছিল? খালি ছিল একজনের হাত, আর অন্যজনের হাতে, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। অপর যে মেয়েটি ছিল খেন্তির বোন, তার হাতে কি পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য রয়েছে। বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ও শান্ত সরু সরু কাছের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। এখানে খেন্তি যে বড় মেয়েটি রয়েছে, বড় মেয়েটি পুঁইশাক নিয়ে আসলো, তার চেহারার বর্ণনা দেওয়া আছে। খেন্তির চেহারার বর্ণনাটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতেই পারে, যেহেতু এবার এই প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে। এখানে বড় মেয়েটি কেমন? খুব লম্বা। তার চেহারা কেমন? গোলগাল। মাথার চুলগুলো কেমন? কৃষ্ণ অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা কেমন? খুব বড়। চোখ দুটো কেমন? ডাগর। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই যে সেফটি পিন,
খেন্তির হাতে যে সেফটি পিন দিয়ে কতগুলো চুড়ি এক জায়গায় করা রয়েছে, সেই সেফটি পিনটার বয়স যদি খুঁজতে যাওয়া হয় তাহলে কোথায় যেতে হবে? প্রাগৈতিহাসিক যুগে, মানে ইতিহাসের আগের যুগে যেতে হবে। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ। এই যে বড় মেয়েটির নাম খেন্তি, পশ্চাৎবর্তিনী মানে তার পিছনে পিছনে যে রয়েছে, তার যে বোন রয়েছে, তার হাত থেকে কি করলেন? খেন্তি কি করলেন? তার বোনের হাত থেকে বা তার পিছনে থাকা মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে খুলে তার মাকে দেখালেন, বললেন যে চিংড়ি মাছ বাবা, তার বাবাকে দেখালেন। তাইলে এই যে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি কি ছিল? চিংড়ি মাছ। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি। তাহলে খেন্তি আছে, আমি বললাম দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে খেন্তি পুঁই শাকগুলো কার কাছ থেকে এনেছিল? রায় কাকা দিয়েছিল। এবং চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়েছিল? গয়া পিসি। আর গয়া পিসি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি, কারণ তার বাবার কাছ থেকে এর আগের 2 টাকা পাবে, সে 2 পয়সা পাবে। অন্নপূর্ণার দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। খেন্তিকে তার মা অন্নপূর্ণা কি বললেন? অন্নপূর্ণা রাগ করলেন খেন্তির এই আচরণ দেখে, পুঁই শাক নিয়ে আসা দেখে। তাকে অত্যন্ত ঝাঁজের সহিত মানে রাগের সহিত বললেন যে নিয়ে যা, কি অমর্ত্যই মানে কি অমৃতই তুমি নিয়ে এসেছো। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে তাদের, আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছে না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। অন্নপূর্ণা বলছে যত মানে অকাজের মানুষ আমার উপরে আসে, আমার ঘাড়ে এসে চেপে বসে। খেন্তিকে বলছে এইসব নিয়ে যা, পাকা পুঁই ডাঁটাগুলো, বাড়ির আগাছা কেউ তুলে দিয়েছে আর তুই তুলে নিয়ে এসেছিস, তাই এগুলো ফেলে দিয়ে আয়। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলে মেয়ের মা হতে। অন্নপূর্ণা খেন্তিকে বোঝাতে চেষ্টা করছে, তুমি বড় হয়ে গেছো, তোমার এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ানো এখন আর চলে না। তোমার যদি বিয়ে দেওয়া হতো তাহলে 4 ছেলে মেয়ের মা হতে এতদিনে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন, কোথায় রস কোথায় ছাই কোথায় পাস, ফেল বলছি ওসব ফেলা। খেন্তি তার অন্নপূর্ণা তার মেয়ে খেন্তির উপর রাগ করছে এবং তার বাবা শহরের উপরও রাগ করছে, অন্নপূর্ণার স্বামীর উপরও রাগ করছে, স্বামী এবং মেয়ের উপর রাগ করছে। কারণ তার স্বামী কি করে? রস কোথায় ছাইপাস এসব নিয়েই ব্যস্ত থাকে, আর খেন্তি কী করছে? কোথায় শাক কোথায় বেগুন এসব নিয়েই ব্যস্ত থাকে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল, পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত। এই যে মা যখন রাগ করে বা অন্নপূর্ণা যখন রাগ করেন তখন খেন্তি ভয় পায়। খেন্তি ভয় পেয়ে কী করলো? তার পুঁই শাকের ডাঁটাগুলো ফেলে দিল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাজি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তো। অন্নপূর্ণা তার আর এক মেয়ে রাধিকে বলছে যে পুঁই ডাঁটাগুলো তুই খিড়কির দরজার ওপারে পুকুরের ধারে ফেলে দিয়ে আয়। আর খেন্তিকে শাসাচ্ছে তার মা, বলছে যে এরপরে যদি তুই বাইরে যাস তো তোর ঠ্যাং ভেঙে দেব। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইল, খিড়কির অভিমুখে চলিল। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, ছোট মেয়েটিকে কিসের পুতুলের মতো? কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া খিড়কির দরজার অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা
আঁকড়াইতে পারিল না, অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়রীর ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায়রীর ছেলেরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। এখানে প্রশ্ন হতে পারে, সহায়রীর মেয়েরা কাকে ভয় করিত? তার মাকে অত্যন্ত ভয় করিত। সহায়রী আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। এই যে ছোট মেয়েটি রয়েছে, যাকে রাধি, ছোট মেয়েটি কী করলো? পুঁইশাকের ডাঁটাগুলো নিয়ে যেতে যেতে মায়ের দিকে তাকালো। মা যদি আবার বলে ডাঁটাগুলো নিয়ে আসতে, এই জন্য মেয়েটি বারবার মায়ের দিকে তাকাচ্ছিল। এবং সহায়রী কি বলছে? বাচ্চা মানুষ নিয়ে এসেছে তো এনেছে, কি হয়েছে? অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? নোলা কথার অর্থ লোভ। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তাহলে তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে, এখানে প্রশ্ন হতেই পারে, তাহলে কার চোখ জলে ভরিয়া আসিয়াছে? খেন্তির চোখ। এটা কে লক্ষ্য করলেন? সহায়রী। তার মনে বড় কষ্ট হইল। এখানে প্রশ্ন হতে পারে, কার মনে কষ্ট হইল? সহায়রীর মনে। সহায়রীর মনে কষ্ট হওয়ার কারণ কি? মেয়ের চোখে বা বড় মেয়ের চোখের জল দেখে সহায়রীর মনে কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহস হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। এই যে সহায়রী মেয়ের পক্ষ নিয়ে স্ত্রীর সঙ্গে এখন লড়াই বা যুদ্ধ করতে চাচ্ছেন না। বসিয়া রাজিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল। গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। এই যে অন্নপূর্ণা কি করলেন? মেয়ের সঙ্গে যখন মেয়েকে বললেন খেন্তিকে পুঁইশাকগুলো ফেলে দিয়ে আসলো। তারপর অন্নপূর্ণা যখন রান্না করতে বসলেন, তখন কি তার মেয়ের দৃষ্টি, তার মুখের কাতর দৃষ্টি, মেয়ের মুখের কাতর দৃষ্টিটা তার স্মরণে পড়ল। তখন তিনি কি করলেন? তখন তিনি ভাবলেন গত অরন্ধন, মানে এর আগে যেদিন রান্না করা হয়নি, পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময়, রান্না করা যেদিন হয়নি তার আগের দিন পুঁইশাক যখন রান্না করছিল অন্নপূর্ণা, তখন খেন্তি বলেছিল যে এই পুঁইশাকের অর্ধেকটা আমাকে লাগবে আর বাকি অর্ধেকটা তোমরা সবাই মিলে খাবে। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাইগাদায় ফেলিয়া দিয়াছে। তাহলে অন্নপূর্ণা কি করলেন? এই যে পুঁই ডাঁটাগুলো ফেলে দিয়ে আসা হয়েছিল, সেগুলো খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটাগুলো ছিল সেগুলো তিনি নিয়ে আসলেন রান্না করার জন্য, এবং বাকি যেগুলো ছাই গাদার উপর পড়েছিল সেগুলো আর নিয়ে আসলেন না। কুচো চিংড়ি দিয়ে এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। তাহলে অন্নপূর্ণা কি দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করলেন? কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। এই যে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল কে? অন্নপূর্ণা। কি দেখে অন্নপূর্ণার এমন অবস্থা হয়েছিল? পুঁইশাকের চচ্চড়ি। একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। অন্নপূর্ণা কি, এই যে মেয়েকে খেতে দেওয়ার পরে অন্নপূর্ণা যখন এদিক ওদিক ঘুরে আসলেন, তখন দেখলেন যে খেন্তির পাতে পুঁইশাক একটুও নেই, সমস্ত খেয়ে নিয়েছে। খেন্তি নামের মেয়েটি পুঁইশাক খেতে খুব ভালোবাসে। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি?
খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিয়া কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। অন্নপূর্ণা তো জানতেন তার বড় মেয়ে খেন্তির পুঁই শাকের প্রতি তার লোভ, তাই তিনি কি বললেন যে খেন্তি আর একটু দেবো। খেন্তি তখন কি করলেন, এই যে মায়ের যে কথাটা তিনি ফেলতে পারলেন না, তার পুঁই শাকের প্রতি ভালোবাসা রয়েছে, তাই তিনি বললেন তৎক্ষণাৎ আনন্দের সহিত সমর্থন করলেন এই প্রস্তাবটা। এবং এই যে মেয়ের এরকম আচরণ দেখি অন্নপূর্ণা কি করলেন, চালের বাতায় গোজা ডাটা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়িল। তাহলে সহায়হরির ডাক পড়িল সেদিন বৈকালবেলা, কোথায়, মানে সহায়হরির কোথায় ডাক পড়েছিল, কালী মায়ের চণ্ডীমণ্ডপে। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভাইয়া? এই ধরো কেষ্ট মুখুজ্জের স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলেন। অবশেষে কি না হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রক্ষে তার কি স্বভাব, রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ, 50 ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন। এই যে তোমার মেয়েটি 13 বছরের সহায়রী বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13, মানে এই যে কালী মায়ের চণ্ডীমণ্ডপে যখন সহায়রীকে ডাকা হলো বিকালবেলা, তখন বিভিন্ন প্রসঙ্গ এখানে আসছে, সহায়রীর মেয়ের বিয়ের প্রসঙ্গ। তখন কালীময় কি বলছে যে তোমার মেয়ের বয়স কত, 13 বছর। তখন কালীময়কে থামিয়ে দিয়ে সহায়রী বললেন যে এই শ্রাবণে 13। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। এই যে তোমাদের পাঠ্য একাদশ শ্রেণীর পাঠ্য পুঁইমাচা গল্পের এটা প্রথম পর্ব, এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এরপরের অংশটুকু আরও 2টা ভিডিও হবে। তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর বাড়িতে অবশ্যই তোমাদের পাঠ্য গল্প কবিতাগুলো বারবার পড়ো। এবার তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে, প্রশ্ন প্যাটার্ন নতুন, তাই এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের যত পাঠ্য বইটা পড়বে তত খুব সহজভাবে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।